শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি SMZ ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমরা অর্থনীতি প্রথম বর্ষের একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। আজকের যে অধ্যায়টি আমরা আলোচনা শুরু করব সেই অধ্যায়টির নাম হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও উৎপাদন আয়। তোমাদের বইয়ের এটি হচ্ছে তৃতীয় অধ্যায়। আজকে আমরা অধ্যায়ের প্রাথমিক এই অধ্যায় কি আছে সেটা নিয়ে একটু কথা বলবো। পরের ক্লাসে আমরা এই অধ্যায়ের জিনিসপত্র আমরা চিত্র আকারে বা চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা মূলত আলোচনা করব যে অধ্যায়ে আসলে কি কি আছে। খুব মনোযোগ দিয়ে শুনবো তোমরা। শুরুতে উৎপাদন বিষয়টা আসলে কি সেটা আমাদের একটু জানা উচিত। তোমরা জানো যে প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপগত, স্থানগত, সময়গত বা যে কোনো ধরনের পরিবর্তন করে যদি নতুন উপযোগ সৃষ্টি করা যায়, আমরা এটাকে বলবো হচ্ছে উৎপাদন। আবারও শোনো, মনে করো কাঠ থেকে চেঞ্জ করে তুমি এই যে চেয়ার বানাইতেছো, টেবিল বানাইতেছো, এই যে প্রসেস, এটা হচ্ছে উৎপাদন। মানে প্রকৃতির প্রদত্ত সম্পদ হচ্ছে কাঠ, এটাকে তুমি চেয়ারে দ্বারা পরিবর্তন করে যে আসবাবপত্র, চেয়ার টেবিল বানাইলা, এটাকে বলে হচ্ছে উৎপাদন ইকোনমিক্সে। এখন উৎপাদন কথাটা আমরা যখন বলি তখন তিনটা বিষয় আমাদের জানা জরুরি। একটা হচ্ছে মোট উৎপাদন, একটা গড় উৎপাদন, একটা প্রান্তিক উৎপাদন। এর আগে একটা জিনিস জানা উচিত, সেটা হচ্ছে উৎপাদন উপকরণগুলো আসলে কি কি, মানে আসলে কি কি দিয়ে আমরা উৎপাদন করি। যেমন আমাদের মূল উৎপাদনের উপকরণ হচ্ছে চারটা। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আবারও শোনো, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। মানে উৎপাদনের মূল উপকরণ হচ্ছে চারটি। কি কি? ভূমি, শ্রম। এই পলাশ শুনতে পাচ্ছ? পলাশ, 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 পলাশ শোনা যাচ্ছে? নেটওয়ার্কের প্রবলেম করতেছে বারবার। আমি বুঝলাম না বিষয়টা, নেটে খুব সমস্যা করতেছে। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে জি স্যার। উৎপাদনের মূল উপকরণ হচ্ছে চারটা। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখন তোমাকে জানতে হবে যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন বিষয়গুলো আসলে কি। আসলে আমরা ভূমি বলতে কি বুঝো বলো তো পলাশ? হোয়াট ইজ ভূমি তোমার মতে? হোয়াট ইজ ল্যান্ড? বলো তোমার মতে, তুমি যেমন খুশি তেমন বলো, অসুবিধা নেই, বলো। পলাশ, ভূমি বলতে আসলে কি বোঝে? পলাশ, শুনতে পাচ্ছ? পলাশ, পলাশ, ও পলাশ, পলাশ, হ্যালো পলাশ, পলাশ শোনা যাচ্ছে না? পলাশ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তোমাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? পলাশ, পলাশ, জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা শোনো, জি। যেটা বলছিলাম যে তুমি ভূমি বলতে কি বোঝো বলো তো? তোমার মতে ভূমি আসলে কি, বলো। এই পলাশ, ভূমি বলতে সম্পদকে বোঝাচ্ছি আমরা। কি বুঝো? সম্পদকে বোঝাচ্ছ না? মনোযোগ দিয়ে শুনবা। ভূমি হচ্ছে যেটা মানুষ সৃষ্টি করে নাই, সেটাই হচ্ছে ভূমি ইকোনমিক্সে, বুঝছো? যেমন আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, নদী, নালা, যেটা মানব সৃষ্ট না সেটাই হচ্ছে ভূমি। মাটি, বায়ু সব হচ্ছে আলহামদুলিল্লাহ ভূমি, বুঝছো? তার মানে হচ্ছে যেটা মানব সৃষ্ট না সেটাই, যেটা প্রাকৃতিক সেটাই হচ্ছে ভূমির আওতাভুক্ত ইকোনমিক্সে, বুঝছো? আর শ্রমিক কি? শ্রম কি? শ্রমিক যা বিক্রি করে সেটাই হচ্ছে শ্রম। এবং আলহামদুলিল্লাহ, যতদিন তোমার হচ্ছে শ্রমিক জীবিত থাকবে ততদিন শ্রম থাকবে। শ্রম হচ্ছে একমাত্র উৎপাদনের জীবন্ত উপকরণ। তুমি যতদিন বাইচা থাকবা ততদিন তুমি শ্রম দিতে পারবা, যেদিন তুমি মারা যাবা সেদিন তোমার শ্রম শেষ হবে। এই জন্য শ্রমকে উৎপাদনের একমাত্র জীবন্ত উপকরণ বলা হয়। এরপর হচ্ছে মূলধন। খুব সহজ বিষয়, মূলধন কি? মূলধনকে আমরা যদি ইংলিশে বলি এটাকে বলে প্রডিউসড মিনস অফ প্রোডাকশন। এটাকে আরেকটু গভীরভাবে বললে বলা যায় উৎপাদনের উৎপাদিত উপকরণকে মূলধন বলে। এটা একটু কঠিন ল্যাঙ্গুয়েজ বাট সুন্দর। উৎপাদনের
উৎপাদিত উপকরণকে মূলধন বলে। ইট ইজ ক্যাপিটাল ইজ দ্য প্রডিউসড মিনস অফ প্রোডাকশন। এটা কোনো এক মনীষী বলে গেছে, সুন্দর। এখন তোমার মূলধন হচ্ছে কি, আমরা যেটা নিয়ে শুরুতে তোমার হচ্ছে ব্যবসা করি, যে টাকা নিয়ে শুরুতে, অথবা তুমি যন্ত্রপাতি নিয়ে ব্যবসা করতে পারো, মানে শুরুতে যা নিয়ে ব্যবসা করবা সেটাই ক্যাপিটাল হিসেবে স্বীকৃত পাবে। পরবর্তীতে ক্যাপিটালকে যেটা বাড়াবে সেটাকে বলে ইনভেস্টমেন্ট। মনে করো তুমি 1 লাখ টাকা নিয়ে ব্যবসা করছো, পরবর্তীতে তুমি আবার দ্বিতীয় বছরে 10,000 টাকা নতুন ভাবে খাটাইলা। তো প্রথমে 1 লাখ টাকা মূলধন, পরে 10,000 টাকা নতুন লাগাইছো, এটাকে বলবো আমরা ইনভেস্টমেন্ট, এই আর কি। আর সংগঠন হচ্ছে কি, ভূমি, শ্রম এবং মূলধনকে তুমি খাটানোর জন্য একটা তো প্রতিষ্ঠান লাগবে। এই প্রতিষ্ঠানকে আমরা বলবো হচ্ছে অর্গানাইজেশন বা সংগঠন। মনে করো আমার হাতে একটা মার্কার আছে, যে মার্কার, তাই না? এই মার্কারটা তুমি দেখতে পাচ্ছ পলাশ? পলাশ দেখা জি যাচ্ছে? স্যার, আচ্ছা, দেখা যাচ্ছে। এই মার্কারটা উৎপাদনের 4টা জিনিস হয়েছে, 4টা জায়গায় 4টা উপকরণ আমি ব্যাখ্যা করি। এটা একটা কোনো জায়গা থেকে উৎপাদন হয়েছে নিশ্চিত, একটা ভূমি ছিল। জি এইটা তোমার হচ্ছে এটা উৎপাদনের জন্য এই শেপে আনতে মানুষ লাগছে না? এই শেপে আনার জন্য হ্যাঁ, শ্রমিক লাগছে না? হ্যাঁ, ধরো মেশিন দিয়েই বানাইছে, মেশিনটা কমপ্লিট করতে কে? মানুষ তো, মানুষ লাগছে। আর পরে হ্যাঁ, তোমার এই যে প্লাস্টিক যে এগুলা তোমার হচ্ছে অ্যাড করতে হয়েছে না? টাকা লাগছে না এগুলা কিনতে? এই তোমার এই যে নিব বা এই প্লাস্টিক কিনতে হ্যাঁ, তো টাকা লাগছে, মূলধন লাগছে। আর কোন একটা প্রতিষ্ঠান ছাড়া তো এটা আমরা পাই নাই। এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে অন বোর্ড। অন বোর্ড, অনবোর্ডে কোম্পানির নাম। এর মাধ্যমে এটা বাজারে আসছে। তার মানে হচ্ছে যে কোনো জিনিস যখন আমরা বাজারে আমরা দেখি বা আমাদের হাত পর্যন্ত পৌঁছায়, এটা 4টা স্টেপের মাধ্যমেই আসে, এছাড়া এটা আসবে না। কোনো সিস্টেম নাই। ভূমি থাকতে হবে, শ্রম থাকতে হবে। যেমন তুমি বলতে পারো যে স্যার আম থেকে তো আমরা আম খাচ্ছি, তাই না? তুমি বলতে পারো আম থেকে আম খাচ্ছ, তাই না? কিন্তু আম থেকে হুম, আম খাওয়া আর আম থেকে প্রাণ জুস খাওয়া কিন্তু পার্থক্য আছে। প্রাণ জুস যেই উপায়ে আসে, আর গাছ থেকে তুমি একটা আম ডাইরেক্ট পাই রাখাইলা, নট দ্য সেম থিং। বুঝছো? আম গাছ থেকে প্রসেস করে কিন্তু আমের জুস হয়। জুসটা যখন হয় সেটা একটা প্রতিষ্ঠান থেকে হয়েছে। আমি বললাম যে প্রকৃতি প্রদত্ত সম্পদের চেহারা পরিবর্তন করে কিন্তু তোমাকে নতুন উপযোগ সৃষ্টি করতে হবে, তবেই উৎপাদন হবে। মাথায় রাখবা, বুঝো নাই? কেউ যদি বলে যে তোমারে আমি পেয়ারা কাটলাম, পেয়ারা বাজারে বিক্রি করতেছি, কোথায়? এখানে তো আমার কিছু লাগে নাই। বুঝছো পলাশ? পলাশ, হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছো পলাশ বিষয়টা আমি কি বোঝাতে বুঝতে চাই? পেরেছি স্যার। ফাইন। এখন আমরা জি, তোমার জি, হচ্ছে একটু যে 3টা ধারণার কথা বলতেছিলাম, যে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন, বিষয়টা আসলে কি? মোট উৎপাদন কি বলতো? মোট উৎপাদন হচ্ছে উৎপাদনের সকল উপকরণকে ব্যবহার করে আমরা সর্বমোট যে উৎপাদন করতে পারি তাকে বলে মোট উৎপাদন। উৎপাদনের সকল উপকরণ ব্যবহার করে আমরা সর্বমোট যে উৎপাদন করতে পারি তাকে বলে মোট উৎপাদন। আবারও শোনো, উৎপাদনের সবগুলো উপকরণকে ব্যবহার করে আমরা সর্বমোট যে উৎপাদন করতে পারি তাকে বলে মোট উৎপাদন। এবার মোট উৎপাদন, মনে করো তোমার হচ্ছে 10 জন মানুষ 1,000 কেজি ধান উৎপাদন করলো, তাহলে 1,000 কেজি হচ্ছে মোট উৎপাদন। এখন যদি বলে গড় উৎপাদন কি? গড় উৎপাদন হচ্ছে মোট উৎপাদনকে যদি আমরা উপকরণ দিয়ে ভাগ করি, উপকরণ মানে শ্রমিক, মূলধন বা সংগঠন বা তোমার হচ্ছে ভূমি দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা যা পাবো তা হচ্ছে তোমার কি বলে গড় উৎপাদন। যেমন 10 জন শ্রমিক 100টা শার্ট উৎপাদন করে, তাহলে একজন শ্রমিক কত উৎপাদন করছে বলতো? 100 ভাগ 10টা। 10, এই হচ্ছে গড় উৎপাদন। ক্লিয়ার? একদম ক্লিয়ার না? সহজ না বিষয়টা? জি, এরপরে মনে করো প্রান্তিক উৎপাদন কি? অতিরিক্ত একটা উপকরণ বাড়ানোর ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উৎপাদন। আবারও বলি, অতিরিক্ত একটা উপকরণ ব্যবহারের ফলে মোট উৎপাদনের যেই পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উৎপাদন। যেমন তোমার হচ্ছে 10 জন শ্রমিক 100টা শাড়ি উৎপাদন করছে, 11 জন শ্রমিক 112টা শাড়ি উৎপাদন করছে, তার মানে 11 নাম্বার শ্রমিক কয়টা শাড়ি উৎপাদন করছে পলাশ? 12টা। ফাইন, এই 12টাই হচ্ছে প্রান্তিক উৎপাদন। গুড। এরপরে তোমরা এই যেটা দেখবা সেটা হচ্ছে আহ মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। জাস্ট আজকে এটা আলোচনা করব না, জাস্ট দেখাই তোমাদের বিষয়টা কি। দেখবা বইয়ে দেখবা আছে, তোমরা দেখবা যে মোট উৎপাদন রেখাটা আসলে এরকম হয়। এই হচ্ছে মোট উৎপাদন রেখা, এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা, এই হচ্ছে গড় উৎপাদন রেখা। তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নটা আসে যে তোমার
মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখাও। এইভাবে একটা প্রশ্ন পরীক্ষাতে আসে। জাস্ট টিপি, এপি, এমপি, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, আর এখানে থাকে হচ্ছে লেবার বা শ্রম। ওকে, এটাকে বলে টিপি, এটা হচ্ছে এপি, এটা হচ্ছে এমপি, মানে প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন, মোট উৎপাদন। এটা বইয়ে পৃষ্ঠা খুললে এটা পাবা। দেখছো চিত্রটা বইয়ে তোমার সামনে না পলাশ? হ্যাঁ স্যার। এই চিত্রটা পাইছো? দেখো দেখো, সকল বইতেই আছে উৎপাদনের বিভিন্ন কর্ম পর্যায়ে অথবা মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদনের সম্পর্ক। পাইছো না? আচ্ছা, চিত্রটা আমি একটু বলি, কিছু না, মনোযোগ দিয়ে দেখো। এটা হচ্ছে মোট উৎপাদন রেখা। কি এটা? মোট উৎপাদন রেখা। এটা কি? গড় উৎপাদন। এটা হচ্ছে গড় উৎপাদন, এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। দেখো এখানে তিনটা পর্যায় আছে। কয়টা পর্যায় আছে? তিনটা পর্যায় আছে, 1, 2 এবং 3। তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে বিভিন্ন ভাবে। একভাবে আসতে পারে হচ্ছে উৎপাদনের বিভিন্ন কর্ম পর্যায়ে আলোচনা করো, অথবা আসবে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তাই না? যেভাবেই দাও দুটি একই জিনিস। বিষয়টা হচ্ছে দেখো, এই প্রথম পর্যায়ে মোট উৎপাদনও বাড়ে, গড় উৎপাদনও বাড়ে, প্রান্তিক উৎপাদন বাড়ে। তবে যেই হারে প্রান্তিক উৎপাদন বাড়ে তার চেয়ে কম হারে গড় উৎপাদন বাড়ে, যেহেতু গড় উৎপাদন রেখাটা প্রান্তিক উৎপাদন রেখাটার নিচে অবস্থান করতেছে। দ্বিতীয় পর্যায়ে কি হয় দেখো, যখন এই বিন্দুতে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন দুইটা ছেদ করছে, ওই বিন্দুতে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন দুইটা সমান হয়েছে। এরপরে তোমার হচ্ছে দ্বিতীয় পর্যায় শুরু। দ্বিতীয় পর্যায়ে প্রান্তিক উৎপাদন কমে যাচ্ছে, মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, এবং সি বিন্দুতে যখন প্রান্তিক উৎপাদন শূন্য হচ্ছে তখন মোট উৎপাদন সর্বোচ্চ হচ্ছে। এটা হচ্ছে সর্বোচ্চ মোট উৎপাদন এখানে, বুঝছো? যখন প্রান্তিক উৎপাদন শূন্য হয় তখন মোট উৎপাদন সর্বোচ্চ হয় দ্বিতীয় পর্যায়ে। আর তৃতীয় পর্যায়ে কি হয়? মোট উৎপাদনও কমে যায়, গড় উৎপাদনও কমে যায়, প্রান্তিক উৎপাদন কমে এবং সেটা ঋণাত্মক হয়। তোমরা বইয়ে আরেকবার দেখলে নিজেরাই বুঝবা। এটা বেসিক। এরপরে তোমরা দেখবা হচ্ছে বইয়ের ভিতরে পাবা যে দুই ধরনের জিনিস তোমাদের খুব জানা জরুরি। একটা হচ্ছে স্বল্পকাল, একটা হচ্ছে দীর্ঘকাল। একটা কি? স্বল্পকাল, একটা হচ্ছে দীর্ঘকাল। খুব মনোযোগ দিয়ে শুনবা পলাশ। স্বল্পকাল বলতে আসলে পলাশ কি বোঝো বলো তো? পলাশ, স্বল্পকাল বলতে পলাশ কি বোঝে বলো? পলাশ যা বোঝে তাই বলুক। পলাশ বলো। আপনার কথা বেঁধে বেঁধে আসতেছি। ও, কি করবো বলো তো দেখি। আরে কেউ ওরাও বলতেছে কথা নাকি বেজে বেজে। বললাম যে স্বল্পকাল এবং দীর্ঘকাল বলতে পলাশ কি বোঝে বলো? স্বল্পকাল এবং দীর্ঘকাল। স্বল্পকাল হলো ক্ষণস্থায়ী আর দীর্ঘকাল হলো হুম, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান ছাত্ররা বললে মানা যেত, অর্থনীতির ছাত্র তো তুমি, এটা বলা যাবে না। দীর্ঘকাল বলতে যা বোঝায় স্বল্পকাল বলতে তা বোঝায় না, এবং স্বল্পকাল বলতে যা বোঝায় দীর্ঘকাল বলতে তা বোঝায় না। প্রশ্ন হচ্ছে আসলে জিনিস দুইটা কি? মনোযোগ দিয়ে শুনবা। স্বল্পকাল হচ্ছে এমন একটা সময়কালকে বোঝায় যে সময়ের মধ্যে উৎপাদনের কমপক্ষে একটা উপকরণ অপরিবর্তিত থাকবে বা ফিক্স থাকবে। আবার শোনো, স্বল্পকাল হচ্ছে এমন একটা সময়কাল যে সময়ের মধ্যে উৎপাদনের যে 4টা উপকরণ আছে এর মধ্যে যে কোনো একটা অবশ্যই ফিক্স থাকবে। আর দীর্ঘকাল বলতে কি বোঝায়? দীর্ঘকাল বলতে এমন সময়কালকে বোঝায় যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনযোগ্য। যেমন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ একটা ভবন আছে, বয়স 50 বছর হয়েছে, তাই না? এই ভবনের আর কোনো শাখা আছে বলো তো দেখি পলাশ? না স্যার। তার মানে এই 50 বছরই এটা স্বল্পকালই আছে, কারণ ভূমি অল টাইম এই জায়গাতেই আছে। কিন্তু চেঞ্জ হয়েছে কি বলতো? টিচার চেঞ্জ হয়েছে, স্টুডেন্ট চেঞ্জ হয়েছে, অনেক কিছুই চেঞ্জ হয়েছে, তোমার সংগঠনের মানুষ চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয় নাই কি শুধু ভূমি। তার মানে একটা উপকরণ ফিক্সড আছে না? তার মানে যেহেতু এটা একটা ভবনই আছে 50 বছরই হবে হলো তোমার স্বল্পকাল। এবার যে মনে করো আজকে আমি এখানে একটা ব্যবসা করলাম, ধরো যে মিরপুর 10-এ, এটা 5 বছর চালাইলাম, 6 নম্বর বছরে আমি আবার মতিঝিলে আবার খুললাম হচ্ছে ইমরান হাসান ব্যবসা 2, তাহলে সেটা হয়ে যাবে দীর্ঘকাল 5 বছরে। আবার যদি এমন হয়
2 দিনের মধ্যে তুমি এখানে একটা ব্যবসা করছো, 3 দিন পরে তুমি আরেক জায়গায় ব্যবসা করতেছো, তার মানে হচ্ছে ওই 3 দিন সময়টাই হয়ে যাবে দীর্ঘকাল। মানে যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনযোগ্য, সেই সময়কালকে বলে দীর্ঘকাল। আর যে সময়কালের মধ্যে উৎপাদনের কমপক্ষে একটা উপকরণ অপরিবর্তিত থাকে তাকে বলে স্বল্পকাল। বুঝছো? পলাশ, পলাশ, এই পলাশ, জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? ফাইন। এরপরে আমরা তোমার হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের বইয়ে দেখবা 2 ধরনের বিধির কথা বলা আছে। একটা হচ্ছে উৎপাদন বিধি, একটা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। কোন কোন বইয়ে উৎপাদন বিধিকে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বলছে। আমি জানি না কোন বইয়ে কি আছে। উৎপাদন বিধিকে মানে 2 ধরনের বিধি আছে, একটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বা এটাকে বলে উৎপাদন বিধি, আর এটা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। এখন দুইটা বিধি আসলে কি এটা একটু জানা জরুরি। যেমন পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি হচ্ছে কিছু উপকরণকে স্থির ধরে নিয়ে উৎপাদনের পরিবর্তনশীল উপকরণের কারণে বা পরিবর্তনশীল উপকরণের সঙ্গে উৎপাদনের যেই সম্পর্ক স্থাপিত হয় তাকে বলে তোমার হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। আবার শোনো, কিছু উপকরণকে স্থির ধরে নিয়ে উৎপাদনের পরিবর্তনশীল উপকরণের সঙ্গে উৎপাদনের যেই সম্পর্ক স্থাপিত হয় তাকে বলে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। মানে এই বিধিতে কিছু উপকরণ স্থির এবং কিছু উপকরণ পরিবর্তনশীল ধরে নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। আর তোমার যখন আমরা বলবো মাত্রাগত উৎপাদন বিধি, তখন হচ্ছে যেই উৎপাদন বিধিতে উৎপাদনের সকল উপকরণকে পরিবর্তনশীল ধরে নিয়ে উপকরণের সঙ্গে উৎপাদনের সম্পর্ক দেখানো হবে তাকে আমরা বলবো হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। পলাশ, তুমি কি বিষয়টা পরিষ্কার? পলাশ, একবার বললে ভালো হতো। হ্যাঁ, আবার শোনো, 2 ধরনের বিধি তোমাদের জন্য জানা জরুরি। একটা হচ্ছে উৎপাদন বিধি বা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, আর একটা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বা উৎপাদন বিধি বলতে আমরা কি বুঝবো? উৎপাদনের কিছু উপকরণকে স্থির ধরে নিয়ে পরিবর্তনশীল উপকরণের সঙ্গে উৎপাদনের যে সম্পর্ক স্থাপিত হয় যে বিধির মাধ্যমে তাকে আমরা বলবো হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বা উৎপাদন বিধি। আর মাত্রাগত উৎপাদন বিধি হচ্ছে যেই উৎপাদন বিধিতে উৎপাদনের সকল উপকরণকে পরিবর্তনশীল ধরে নিয়ে উৎপাদনের সঙ্গে উপকরণের সম্পর্ক স্থাপিত হয় তাকে বলে মাত্রাগত উৎপাদন বিধি। এখানে একটা মজা আছে, মজাটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটা স্বল্পকালের সঙ্গে প্রযোজ্য, আর মাত্রাগত উৎপাদন বিধিটা দীর্ঘকালের সঙ্গে সম্পর্কিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি স্বল্পকালের সঙ্গে সম্পর্কিত কেন? কারণ এখানে কিছু উপকরণকে স্থির ধরে নিয়ে কিছু উপকরণ পরিবর্তন ধরে নেওয়া হয়েছে। কারণ আমরা জানি স্বল্পকালে কি কমপক্ষে একটা উপকরণ ফিক্স থাকে না? ঠিক একইভাবে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির মধ্যেও কিছু উপকরণকে হ্যাঁ, স্থির ধরে নিয়ে এবং কিছু উপকরণকে পরিবর্তনশীল ধরে নিয়ে উপকরণের সঙ্গে উৎপাদনের সম্পর্ক দেখানো হয়েছে। আর দীর্ঘকাল বলতে আমরা কি বুঝি? যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনযোগ্য। তো ঠিক একইভাবে তোমার এখানে যখন আমরা মাত্রাগত উৎপাদন বিধি বলতেছি, তো মাত্রাগত উৎপাদন বিধি তখন আমরা বলতেছি হচ্ছে যেই উৎপাদন বিধিতে উপকরণ সকল উপকরণকে পরিবর্তনশীল ধরে নিয়ে উৎপাদনের সঙ্গে উপকরণের সম্পর্ক দেখানো হয় তাকে বলে তোমার হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। এখন একটু মনোযোগ দিয়ে বোর্ডে দেখো, জাস্ট কিছু না, যেহেতু প্রথম ক্লাস। একটু দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, পলাশ, পলাশ, জি স্যার। ওকে। আচ্ছা,
এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার এই যে আমি যে বললাম মাত্রাগত উৎপাদন বিধি এবং হচ্ছে তোমার পরিবর্তনীয় উপকরণ, পরিবর্তনীয় হ্যাঁ উপকরণ। জিনিসটা কি আসলে একটু বোঝো, মনোযোগ দিয়ে দেখবা। সেটা হচ্ছে মনে করো এই হচ্ছে তোমার একটা উপকরণ, ধরো এটা এটা মনে করো তোমার হচ্ছে মূলধন, এটা হচ্ছে ফিক্সড, কোনো পরিবর্তন করছি? সববারই এক 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 আছে না? হ্যাঁ, এটা হচ্ছে শ্রম, এটা পরিবর্তন করি 1 2 3 4। এটা মনে করো মোট উৎপাদন, এটা মনে করো প্রান্তিক উৎপাদন। ও দেখা যাচ্ছে না তো না, দাঁড়া উপরের একটু অংশটা। করে নিলে ভালো হয়। আচ্ছা দাঁড়া দাঁড়া ভাই, সমস্যা নাই, দাঁড়া। এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে শ্রম, এটা হচ্ছে মোট উৎপাদন, এটা হচ্ছে তোমার প্রান্তিক উৎপাদন। ঠিক আছে, এই হচ্ছে তোমার ক্যাপিটাল লেবার, জি টিপি, এমপি। মনোযোগ দিয়ে দেখো, ধরো কে এটা ফিক্স নাকি 1 1 1 মানে 1 টাকা, আর লেবার মনে করো 1 2 3 4। এটা হচ্ছে স্থির উপকরণ, এটা হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। ধরো একজন শ্রমিক 1 টাকা যখন বিনিয়োগ করে, মানে একজন শ্রমিক এবং 1 টাকা দিয়ে 10 কেজি ধান উৎপাদন হয়। দুইজন শ্রমিক এবং 1 টাকা দিয়ে 30 কেজি ধান উৎপাদন হয়। তিনজন শ্রমিক এবং 1 টাকা দিয়ে 60 কেজি ধান উৎপাদন হয়। চারজন শ্রমিক এবং 1 টাকা দিয়ে 100 কেজি ধান উৎপাদন হয়। এবার প্রান্তিক উৎপাদন বের করি, 10 10 থেকে 30 20 30 40। মনোযোগ দিয়ে দেখো, আমি আসলে এখানে দেখাইতে যাচ্ছি হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। কেন? কারণ এখানে কিছু উপকরণ স্থির এবং কিছু উপকরণ পরিবর্তনশীল ধরে নিয়ে আমি উৎপাদনের সঙ্গে উপকরণের সম্পর্ক দেখাইতেছি। এখন মজার বিষয়টা দেখো, পলাশ খেয়াল করতেছো? পলাশ, জি স্যার। একজন শ্রমিক 10 কেজি ধান উৎপাদন করে, এটা তাহলে মোটো যা প্রান্তিকতা। দুইজন শ্রমিক মিলে কত কেজি ধান উৎপাদন করছে? 30 কেজি, তাই তো? জি 2 নাম্বার শ্রমিক কত কেজি উৎপাদন করছে? 20 20 কেজি। কেজি। তিনজন মিলে করছে 60 কেজি, 3 নাম্বার শ্রমিক 30 30 কেজি। কেজি। চারজন মিলাই 100 কেজি, 4 নাম্বার শ্রমিক 40 কেজি। এখন মনোযোগ দিয়ে দেখো এটা আসলে হয়েছেটা কি, এটা যেটা হয়েছে, এই যে 10 30 60 প্রত্যেকবারই বেশি হারে বাড়তেছে, এটাকে বলে ক্রমবর্ধমান উৎপাদন। কি বলে এটাকে? ক্রমবর্ধমান উৎপাদন বিধি। এই যে তোমার পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি 3 প্রকার, একটা ক্রমবর্ধমান উৎপাদন বিধি, একটা ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, একটা সমানুপাতিক উৎপাদন বিধি। ঠিক একইভাবে প্রান্তিক উৎপাদনে তাকাও, 10 20 30 বারবারই বাড়তেছে না? 10 20 30 40 তো প্রত্যেকবারই বাড়ছে, তাই না? হ্যাঁ এখন এটাকে বলে জি ক্রমবর্ধমান উৎপাদন বিধি। এবার যদি বলি ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, কি হবে দেখো, এই জিনিসটা সবসময় একই থাকবে, ধরো এটা চেঞ্জ করবো না, চেঞ্জ করবো এই জায়গাতে। মনোযোগ দিয়ে দেখো, 10 18 24 28, তাহলে 10 8 6 4 কি হয়েছে বলো তো এখানে? মনোযোগ দিয়ে পলাশ একটু খেয়াল করো, একজন শ্রমিক 10 কেজি, দুইজন মিলাইয়া 18 কেজি, তিনজন মিলাইয়া 24 স্যার, কেজি। বৃদ্ধির মাত্রাটা একটু করে কমে যাচ্ছে। ফাইন, এটাকে বলে ক্রমহ্রাসমান হারে বাড়া। 10 18 24 28, তাহলে এখানে দেখো 10 8 6 4, এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন গুলা কমে যাচ্ছে। এই যে সিস্টেমটা, এটাকে বলে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। আরেকটা আছে সমানুপাতিক উৎপাদন বিধি। দেখো খেয়াল করো, ধরো 10 20 30 40, তাহলে 10 10 10 10। দেখো তো পলাশ, বোঝো কিনা? 10 20 30 40 এটা মোট উৎপাদন, সব কি একই হারে বাড়তেছে না? 10-এর পরে 20-এর পরে 30-এর পরে 40, সবগুলা হ্যাঁ কি হারে বাড়তেছে? 10 10 10 10। এই যে সিস্টেমটা, এটাকে বলে সমানুপাতিক, তোমার হচ্ছে সমানুপাতিক উৎপাদন বিধি। বা এই ক্ষেত্রে কেন সমানুপাতিক, দেখো প্রান্তিক উৎপাদন সব ক্ষেত্রেই একই, এটাকে বলে সমানুপাতিক উৎপাদন বিধি। মানে
মূল কথা হচ্ছে পরিবর্তনশীল উপকরণ তুমি যেই হারে বাড়াইতেছো, তোমার উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বাড়ে সেটা হচ্ছে ক্রমবর্ধমান উৎপাদন। তুমি পরিবর্তনশীল উপকরণ যে হারে বাড়াইতেছো, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে তা হলো ক্রমহ্রাসমান উৎপাদন। আর যেই হারে তুমি উপকরণ বাড়াইতেছো, পরিবর্তনীয় উপকরণ বাড়াইতেছো, সেই অনুযায়ী যদি তোমার হচ্ছে মোট উৎপাদন যদি একই হারে যদি বাড়ে, এটাকে আমরা বলবো সমানুপাতিক উৎপাদন বৃদ্ধি। দ্যাটস ইট। একই জিনিস তোমরা যখন আবার ইয়াতে পড়বা, মাত্রাগত উৎপাদন বৃদ্ধিও সেম জিনিস, পার্থক্যটা কোথায় হবে দেখো। আমরা এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম কি বলতো, এটা কিসের ব্যাখ্যা? এটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বৃদ্ধি বা উৎপাদন বৃদ্ধির কমন ব্যাখ্যা। এই জায়গাটা এই একই ব্যাখ্যাই থাকবে, একই ব্যাখ্যার পার্থক্যটা কোথায় হবে, এই যে দুই সবকিছু পরিবর্তনশীল কিন্তু মাত্রাগত উৎপাদন বৃদ্ধিতে, তার মানে হচ্ছে 1 2 3 4 আর সবকিছু ঠিক থাকবে। এটাও পরিবর্তন হয়েছে না, এটাও পরিবর্তন হয়েছে না, দুটোই পরিবর্তন হয়েছে না, আর সব একই থাকবে, সেম ব্যাখ্যা। বুঝছো? মানে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বৃদ্ধিতে একটা করে ফিক্স থাকবে, আর মাত্রাগত উৎপাদন বৃদ্ধিতে সকল উপকরণ পরিবর্তনযোগ্য থাকবে। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। হ্যাঁ, সেম। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে চিত্র ভিত্তিক আলোচনা পরে করবো, আজকে তো প্রথম ক্লাস, খুব বেশি দূর যাব না। এরপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে ব্যয় দেখবা। ব্যয় কি দেখবা? ব্যয়। আচ্ছা, যে কোনো জিনিস আমরা যদি উৎপাদন করি, আমাদের যে ব্যয়টা হয়, এই ব্যয়টা আসলে দুই ধরনের হয়। একটাকে বলে তোমার হচ্ছে স্থির ব্যয়, একটাকে বলে তোমার হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আমাকে পলাশ বলো, পলাশ মনে করো একটা ব্যবসার মালিক তুমি। তো তুমি যদি করোনার কারণে কোনো ব্যবসা নাও করো, তোমার কি ওই প্রতিষ্ঠানের বাসা ভাড়াটা দিতে হবে না? নাকি বাসা ভাড়া দিবা না? তুমি যদি একটা মনে করো তুমি চিপস ফ্যাক্টরির মালিক। কিসের মালিক? চিপস ফ্যাক্টরি। তো তুমি যদি একটা চিপস উৎপাদন করো, তাহলেও বাসা ভাড়া দিতে হবে 1 লাখ টাকা। তুমি যদি 50 লাখ চিপস উৎপাদন করো, তাও দিতে হবে বাসা ভাড়া 10,000 টাকা। তার মানে কি? 1 লাখ টাকা। তার মানে হচ্ছে উৎপাদন হইলেও তোমার যে ব্যয় দিতে হবে, উৎপাদন না হইলেও কিন্তু একই ব্যয় করতে হবে। এটাকে বলে স্থির ব্যয়। মানে যেই ব্যয়টা উৎপাদন হইলেও যা, উৎপাদন না হইলেও তা দিতেই হবে, এটাকে বলে স্থির ব্যয়। আর উৎপাদন হইলে যে ব্যয় হয় তাকে বলে পরিবর্তনশীল ব্যয়। মনে করো তুমি চিপস ফ্যাক্টরির মালিক, একটা আলু তৈরি করছো, একটা চিপস বানাইবা, একটা আলু কাটছো, দুইটা চিপস বানাইবা, দুইটা আলু কাটছো, তিনটা চিপস বানাইবা, তিনটা আলু কাটছো, 20টা চিপস বানাইতে হইব, 20টা আলু কাটতে হইব। তার মানে হচ্ছে উৎপাদন হইলে যে ব্যয় হবে তাকে আমরা বলতেছি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এই দুইটা ব্যয় যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে মোট ব্যয়। কি পাবো? মোট ব্যয়। মোট ব্যয় সমান সমান হচ্ছে মোট স্থির ব্যয় প্লাস মোট পরিবর্তনশীল ব্যয়। এটা আমরা আরো পরে করব। এরপরে তোমরা দেখবে হচ্ছে গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয়। কি পড়বা? গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয়, এটারও ব্যাখ্যা দিব, এটারও পরে দিব, যেহেতু প্রথম ক্লাস এত না জানলেও চলবে। লাস্টে তোমরা দেখবা হচ্ছে বিভিন্ন বাজারে মোট আয় রেখা আসলে কেমন হয়। বিভিন্ন বাজারে মোট আয় রেখা আসলে কেমন হয়, এই হচ্ছে তোমার এই অধ্যায়ের মূল কথাবার্তা। বুঝছো? আচ্ছা, বিভিন্ন বাজারে মোট আয় রেখা কেমন হয়, এটা একটা ভালো প্রশ্ন। এটা একটা জিনিস মনে আসলো, বাজারে পৃথিবীতে কয় ধরনের বাজার আছে পলাশ বলো তো দেখি। পলাশ, এই পলাশ, শোনা যাচ্ছে? জানা নেই স্যার। আচ্ছা শোনো, মজা আছে। পৃথিবীতে জানা নেই স্যার। আচ্ছা, পৃথিবীতে মূলত তোমার হচ্ছে দুই ধরনের বাজার আছে। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পৃথিবীতে না, মূলত বাজার দুই ধরনের, একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে, এটা যদিও তোমাদের এই অধ্যায় নাই, সামনের অধ্যায় পড়বা, 4র্থ অধ্যায়, জাস্ট জেনে রাখো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন একটা বাজার যেই বাজারে ক্রেতা এবং বিক্রেতা দুইজনই দাম সম্পর্কে একই তথ্য রাখবে, এবং ক্রেতাও জানবে জিনিসের দাম যা, বিক্রেতাও জানবে জিনিসের দাম তা। আরেকটা হচ্ছে এই বাজারে দামটা নির্দিষ্ট থাকে, মানে দাম যা সবাই তা জানে যে এটাই এটার দাম, এবং এই বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, এবং হচ্ছে যে কেউ যখন তখন এই বাজারে আসতেও পারে, চলেও যেতে পারে। এই বাজারকে বলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পলাশের কাছে আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে কি এমন কোন বাজার আছে যেই বাজারে তুমিও জানো জিনিসের দাম 5 টাকা, বিক্রেতাও জানে জিনিসের দাম 5 টাকা? এই ধরনের বাজার কি পৃথিবীতে আছে? একটু চিন্তা করে দেখো তো পলাশ। পলাশ, আমার প্রশ্ন কি বুঝছো? পলাশ, এই পলাশ, পলাশ, শোনা যাচ্ছে না পলাশ? মাঝখানে বেঁধে গেছে স্যার।
বললাম যে পৃথিবীতে কি এমন কোনো হ্যালো। হ্যাঁ পলাশ, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে এবার। পৃথিবীতে কি এমন কোনো বাজার আছে যেই বাজারে ক্রেতা এবং বিক্রেতা দুইজনই দাম সম্পর্কে একই তথ্য রাখে? এই না, টাইপের বাজার কি আছে? চিন্তা করে দেখো আছে কিনা। নাই, একেবারেই নাই। এখানে তো হুম, আছে আচ্ছা, কিনা? তুমি প্রশ্ন করতে পারো স্যার ফিক্সড প্রাইসের দোকানে যে দেখি যে জিনিসের দাম ফিক্স 700 টাকা, আমিও জানি 700, বিক্রেতাও জানে 700। না, বিষয়টা তা না। তারা পৃথিবীতে এই ধরনের বাজার পৃথিবীতে নাই। তুমি ঠিকই বলছো, কারণ তোমরা ফিক্সড প্রাইসের দোকানে যায় যেটা দেখো ওইটা তোমাকে দেখানো হচ্ছে যে বিক্রেতা দেখাইতেছে যে জিনিসের দাম 700 টাকা, কিন্তু এটার আসল দাম বিক্রেতাই জানে এটার আসলে দাম 700 কিনা। পৃথিবীতে এই ধরনের বাজারটা নাই। পৃথিবীতে কি ধরনের বাজার আছে? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আছে। এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দাম সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা কখনোই একই তথ্য রাখবে না, এবং অবশ্যই বিক্রেতা দাম সম্পর্কে ক্রেতা থেকে বেশি তথ্য রাখবে। বুঝছো? বাজারের সংখ্যা, বাজারের তোমার হচ্ছে পণ্যের ধরন ইত্যাদির কারণে বাজারের বিভিন্ন ধরন আছে। যদি আমরা পরবর্তী অধ্যায়ে গেলে আরো বেশি জিনিস জানবো, জাস্ট একটু জানালাম। আমরা এই যে পূর্ণ এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আয় রেখা কেমন হয় সেটা আমরা আসলে করব। বুঝছো পলাশ? পলাশ? জি স্যার। পলাশ? হ্যাঁ, কি পড়বো বলো তো? আমরা এই দুই ধরনের বাজার বললাম, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আয় রেখা কেমন হয় সেটা আমরা পড়বো এই অধ্যায়ে। বুঝছো? খুব সহজ, একেবারে সহজ, কোনো কঠিন কিছু না। জাস্ট মনোযোগ দিয়ে তোমরা আমার ক্লাসটা দেখলে। আর পরীক্ষা কেমন দিছো পলাশ? পরীক্ষা কেমন হয়েছে? অর্থনীতি সিটি পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি হয়েছে স্যার। মোটামুটি কেন হবে? প্রশ্ন কি পারো নাই? বা আমি তো তোমাদেরকে সব দিয়ে দিছি, প্রশ্নও দিয়ে দিছি, ক্লাসও না করাইছি। স্যার, সেটা না, কি হয়েছে? সমস্যাটা হচ্ছে তাড়াহুড়ো করে ফেলছি। তাড়াহুড়ো করছো মানে? সময় তো সব পরীক্ষাতেই পরীক্ষাটা বাড়াই দিতে দিছি। গিয়ে তাড়াহুড়ো করে ফেলছি তো। কি তাড়াহুড়া করছো? তাড়াহুড়ার কোনো বিষয় ছিল না। আমি তোমরা তো সময় মতো দিয়ে দিছি। সময় মতো দিচ্ছ কেন? আমি তো তোমাদেরকে সময় সববারই বাড়াই দিছি। প্রত্যেকটা পরীক্ষা, রিটেন পরীক্ষার খাতা আমি 8:30 পর্যন্ত আমি খাতা নিছি। প্রত্যেকটা 8:30, 8:30 কি 9টা পর্যন্ত নিছি খাতা অনলাইনে। খাতা দিয়ে গেছো না? রিটেন খাতাগুলো দিছো না পলাশ? খাতা হ্যাঁ। কলেজে দিয়ে গেছো না? হুম? জি স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে আজকে এ পর্যন্তই থাক। আহ ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে একটু কষ্ট করে তুমি তো পড়াশোনা করো, বই পড়ো। আর যারা এখনো ক্লাসে আসে নাই ওদেরকে বলবা যে আসলে ক্লাসগুলো যে স্যাররা করায় একটু যদি উপস্থিত না থাকে তাহলে খারাপ দেখায়। বুঝছো? আর এরপরে যদি আমি উপস্থিতি কম দেখি তাহলে আমি কিন্তু অ্যাকশনে যাব। বুঝতে পারছো? ওদেরকে বলে দিবা যে আমি আজকে খুবই রাগ করছি, স্টুডেন্টের উপস্থিতি একেবারে কম। ঠিক আছে? একটু গ্রুপে জানাই দিও আর কি। ঠিক আছে? জি আচ্ছা। বুঝছো পলাশ? তাহলে ভালো থাকো, সুস্থ আচ্ছা। থাকো। আল্লাহ হাফেজ। ওকে। আল্লাহ হাফেজ। ওকে ওকে স্যার। ওকে ওকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ